প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের কৃষি খাতে আয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট 2020 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। এটি একটু বড় অঙ্ক এবং আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি অঙ্কটা পড়ি, জনাব শাহিনের 2024 সালের 30 জুন তারিখে কৃষি খাতে আয় ছিল নিম্নরূপ। তো বরাবরের মতোই আমরা একটা সুন্দর ছক নেব। তো ছক নেওয়ার পরে আমরা করদাতার নাম লিখলাম, কর বর্ষ লিখলাম, তারপরে কৃষি খাতে আয়, করযোগ্য আয় নির্ণয় করা লিখলাম। তারপর আমরা কৃষি খাতে আয় ধারা 40 থেকে 44 এবং বরাবরের মতো একটা শিরোনাম দিলাম, বিক্রয় টার্নওভার এবং প্রাপ্তি। আমরা অঙ্কের একদম শুরু থেকে যদি দেখা যায় ধান বিক্রয় 500 মণ, প্রতি মণ 800 টাকা, তাহলে আমরা দেখালাম ধান বিক্রয় থেকে আয় 500 গুণ 800, 4 লাখ টাকা। এরপর পাট বিক্রয় 250 মণ, প্রতি মণ 1200 টাকা, তাহলে আমরা লিখব পাট বিক্রয় 250 টাকা করে, 250 মণ বিক্রি করেছে 1200 টাকা করে, মোট টাকা হয় 3 লাখ টাকা। এরপর যদি আসি রবি শস্য বিক্রয় 1,20,000 টাকা, আমরা দেখাবো রবি শস্য বিক্রয় 1,20,000 টাকা। পরের এন্ট্রি হচ্ছে পোল্ট্রি ফার্মের আয়। তো পোল্ট্রি ফার্মের আয় তো আর আমাদের শস্য আয় না, তো যেহেতু তিনটা আমরা শস্য খাতে আয় পেয়েছি, তাহলে এই তিনটাকে আমরা যোগ দিয়ে দিই। এই তিনটাকে যোগ করার পর আমরা টাকা পেলাম 8,20,000 টাকা। এর পরবর্তীতে দেখি আমাদের কোন আয় আছে। এর পরবর্তীতে আমরা পেয়েছি যে পোল্ট্রি ফার্মের আয়। পোল্ট্রি ফার্মের আয় 75,000 টাকা। তো আমরা এখানে দেখালাম যে পোল্ট্রি ফার্মের আয় কত, 75,000 টাকা। এরপর বর্গা যা কৃষি জমি হতে আয় 75,000, তাহলে আমরা লিখবো যে বর্গা জমি হতে আয় কত টাকা, 75,000 টাকা। মৎস্য খামার হতে আয় 1 লাখ টাকা, আমরা দেখাবো যে মৎস্য চাষ হতে আয় কত, 1 লাখ টাকা। এরপর মাশরুম চাষ হতে আয় 1,20,000 টাকা এবং পরবর্তী আমরা দেখলাম মাশরুম চাষ হতে আয় 1,20,000 টাকা। এর পরবর্তীতে চা বিক্রয় আয় 1,50,000 টাকা, আমরা দেখলাম চা বিক্রয় আয়। এখন বন্ধুরা, ছাত্রছাত্রীরা আপনারা জানেন যে চা বিক্রয়ের পুরোটাই কৃষি আয় না, এর 60% হচ্ছে কৃষি আয়। তাহলে আমরা দেখাবো যে 60% হচ্ছে কৃষি আয়। কত টাকা, 1,50,000 60% হয় 90,000। তারপর আসে ডেইরি ফার্মের আয় 90,000 টাকা, তাহলে আমরা দেখাবো ডেইরি ফার্মের আয় 90,000 টাকা। এরপর যথাযথ বই হিসাব সংরক্ষণ করেন না, তার মানে আমাদের কি করতে হবে, যে মোট উৎপাদন ছিল এই মোট উৎপাদনের 60% হচ্ছে আমাকে বাদ দিতে হবে। তো আমরা এই সবগুলোকে যোগ করার পর কৃষি খাতে আয় মোট আয় আসে 13,70,000 টাকা। তো আমরা সেই নিয়ম অনুযায়ী উৎপাদন ব্যয় বাদ দিলাম। উৎপাদন ব্যয় অবশ্যই এখানে যে 8,20,000 টাকা এসেছে এটার উপরে হবে। তো আমরা এটার উপরে দেখালাম 60% কত হয়, 4,92,000 টাকা। বাদ দেওয়ার পর যে টাকাটা আসে সেটার নাম মোট মুনাফা, কত টাকা, 8,78,000 টাকা। এর পরবর্তীতে আমরা শিরোনাম দেব বাদ অনুমোদনযোগ্য খরচ। তো আমরা অঙ্কের ভিতরে যেয়ে দেখি যে আসলে অনুমোদনযোগ্য কি কি খরচ আছে। তো এই পর থেকে দেখি তিনি উৎপাদন খরচ 4,50,000 টাকা। সে বলতেছে সে উৎপাদন খরচ হচ্ছে 4,50,000 টাকা ধরেছে, বাট সেটা তো আমার হিসাব করা যাবে না, আমরা নিয়ম অনুযায়ী 60% নিয়েছি। এরপর আমরা লিখি ভূমির রাজস্ব 6,000 টাকা, আমরা দেখালাম ভূমির রাজস্ব 6,000 টাকা। ঋণের সুদ 1,875 টাকা, আমরা দেখাবো ঋণের সুদ 1,875 টাকা এবং পৌর কর ছিল 3,000 টাকা। তো আমরা দেখলাম পৌর কর কত, 3,000 টাকা। তো এই তিনটাকে আমরা যোগ বিয়োগ যদি করি, এই তিনটাকে যোগ বিয়োগ করলে আমাদের দাঁড়ায় 10,875, সেটা 8,78,000 থেকে বাদ দিব। বাদ দেওয়ার পর আসবে আমাদের কৃষি খাতে নিট আয়। তো আমরা বলছে যে এখানে জনাব শাহিনের অঙ্কে যাই, অঙ্কে যদি যাই তাহলে দেখবো জনাব শাহিনের করযোগ্য আয় ও কর দায় নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কিন্তু শুধু কৃষি আয় নির্ণয় করতে বলে না, এখানে করযোগ্য আয় নির্ণয় করতে বলছে। তো করযোগ্য আয় নির্ণয় করতে বললে তো আমাদের কৃষি খাতে আয়ের বাইরে যে আয় থাকে সেটাও দেখানো লাগবে। তো কৃষি খাতে আয়ের বাইরে আমাদের ছিল কোথায়, এই যে চা বিক্রয় হতে আয় আমাদের কৃষি খাতে আয়ের বাইরে ছিল। তো এটা 60% আমরা দেখিয়েছি হচ্ছে কৃষি খাতায়, তাহলে 40% যাবে ব্যবসা ও পেশা খাতায়। তাহলে আমরা একটা শিরোনাম দেব ব্যবসা ও পেশা খাতায় এবং লিখলাম চা বিক্রয় হতে আয়, যে আয়টা ছিল 1,50,000 টাকা করে আসলে 40%, তাহলে কত টাকা হলো, 60,000 টাকা। তাহলে আমাদের আসবে আসলে মোট আয় 9,27,125 টাকা। তো আমাদের আসলে করযোগ্য আয় নির্ণয় করা শেষ হয়েছে, কিন্তু করযোগ্য আয় আসলে আমাদের এই অঙ্কের একটা রিকোয়ারমেন্ট না, কর দায় নির্ণয় করতে বলছে। তো
তো কর দায় নির্ণয় করতে বললে অবশ্যই আমাদের কর রেয়াতযোগ্য আয় নির্ণয় করতে হবে। তো পরবর্তীতে আমরা যাই আমাদের কর রেয়াতযোগ্য আয় নির্ণয় করার জন্য। দেখি, তো আমাদের কর রেয়াতযোগ্য আয়ের জন্য আমরা একটা সুন্দর করে ছক কাটবো। ছক কাটার পরে আমরা একটা শিরোনাম দিব বিনিয়োগ ও দান সমূহ। তো প্রথমেই আমাদের যদি অঙ্কে যাই তাহলে আমরা দেখব যে এখানে বলা আছে পারিবারিক খরচ, কিন্তু পারিবারিক খরচ তো আমাদের ব্যক্তিগত, তাই এটা আমরা দেখাবো না। তো পরবর্তীতে আছে বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়াম অবশ্যই আমাকে কাজ করে দেখাতে হবে। তো আমি যদি লিখি জীবন বীমা প্রিমিয়াম কত টাকা, 20,000 টাকা দেওয়া আছে, কিন্তু পলিসির মূল্য যদি আমাদের দেওয়া থাকে তাহলে পলিসির মূল্য সেটা হিসাব করে নিতে হয়, এটা 10% নিতে হবে। তো সর্বোচ্চ বিনামূল্যে কত পার্সেন্ট? 10%। তাহলে 1,80,000-এর 10% দিলে হয় 18,000। তাহলে এই দুইটার মধ্যে আসলে যেটা ছোট সেটা নিব। তাহলে 18,000টাই ছোট ছিল, এই জন্য আমরা 18,000 টাকা নিলাম। এখন এরপর প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল আমরা পরে কাজ করব। আচ্ছা, আমাদের সঞ্চয়পত্র ক্রয়। সঞ্চয়পত্র ক্রয়টা বিনিয়োগ ভাতার ভিতর পড়ে, তাহলে আমরা লিখব যে সঞ্চয়পত্র ক্রয় কত টাকা? 75,000। এরপর ছিল জাকাত তহবিলে দান। জাকাত তহবিলে দানটাও আমাদের আসলে বিনিয়োগ কর রাজ্যক আয়ের ভিতর পড়ে, 20,000 টাকা। এখন গহনা ক্রয়টা হচ্ছে ব্যক্তিগত, এটাও আমরা দেখাবো না। ডেইরি ফার্মের গরু ক্রয়, এটাও আসলে বিনিয়োগ কর রাজ্যক আয়ের ভিতরে পড়ে না। তো যেগুলো পড়ে না সেগুলো আমরা অবশ্যই দেখাবো না। তো পরবর্তীতে আমরা যদি যাই প্রকৃত বিনিয়োগ নির্ণয় করলাম, এই তিনটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, তো এই তিনটাকে যোগ বিয়োগ করার পরে 1,13,000 টাকা আসে, এটা হচ্ছে আমাদের প্রকৃত বিনিয়োগ। এরপর আমরা নির্ণয় করবো কর রেয়াতের সীমা। তো কর রেয়াতের সীমাটা আমরা নির্ণয় করি কিভাবে? আমাদের যে মোট আয় থাকে এটা 3% দেখায়। তাহলে ক নম্বরে লিখলাম যে আয় কর অব্যাহতিপ্রাপ্ত আয় কত? মোট আয়ের 3%। তাহলে 9,27,125, এটা 3% আসে 27,814 টাকা। আমরা দেখালাম যে 27,814। এরপর 2 নম্বরে আমরা কি দেখাই? 2 নম্বরে দেখাই হচ্ছে এই যে প্রকৃত বিনিয়োগটা এসেছে, এই যে প্রকৃত বিনিয়োগটা এসেছে 1,13,000 টাকা। এইটারই আসলে আমাদের 15% দেখাতে হয় নিয়ম অনুযায়ী। তো আমরা দেখালাম 1,13,000 15% হয় 16,650 টাকা, এবং সর্বোচ্চ সীমা 3 নম্বরে ছিল 10 লাখ টাকা। তো আমাদের দেখাতে হয় এই ক, খ, গ তিনটির মধ্যে সর্বনিম্ন। তো আমরা যদি দেখাই যে তিনটার মধ্যে আসলে সর্বনিম্ন কোনটা, 27,000, 16,000, 10 লাখ, তাহলে 16,000টাই আসলে আমাদের সর্বনিম্ন। আমরা ওই পাশে নিয়ে যাব। তো এরই মাধ্যমে আসলে আমাদের কর রেয়াতযোগ্য আয়টা নির্ণয় করা শেষ হলো। এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের কর দায় নির্ণয় করতে, তা অবশ্যই 25-26 সালের যে আয়কর নতুন নিয়ম অনুযায়ী এসেছে সেটা সেভাবে করার চেষ্টা করব আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কর দায় নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা প্রথমে ছক লিখব কর দায় এবং করযোগ্য মোট আয় নির্ণয় করব। 9,27,125 কোথায় পেলাম আমরা এখানে এই যে অঙ্কটা করেছিলাম এখান থেকে যে আমাদের করযোগ্য নিটা এসেছিল এটা ছিল 9,27,125। তো এর থেকে আমরা বাদ দেব কি অব্যাহতিপ্রাপ্ত অনুদান। কোনটা বাদ যাবে? প্রথম বাদ যাবে এই যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যেটা ছিল 10,000 টাকা। এরপর বাদ যাবে এখান থেকে পোল্ট্রি ফার্মের আয়, মৎস্য চাষের আয় এবং ডেইরি ফার্মের আয়। তাহলে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ছিল কত? 10,000, এবং মৎস্য চাষে ছিল হচ্ছে 75,000, ডেইরি ফার্মে ছিল হচ্ছে 90,000 এবং পোল্ট্রি ফার্মে ছিল 1 লাখ। এই তিনটাকে আমরা বাদ দেওয়ার পর 2,75,000 টাকা আসে। এইটাই হচ্ছে আমাদের আসলে অব্যাহতিপ্রাপ্ত অনুদানের অংশ, এবং এটা 9,27,125 থেকে বাদ দিলে আমাদের নিয়মিত করযোগ্য আয় আসবে কত টাকা? 6,52,125 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের আসলে করযোগ্য আয়, এটার উপর আমাদের কর নির্ধারণ করতে হবে। তো আমরা প্রথম 1 নাম্বার দিয়ে লিখলাম মৎস্য চাষ হতে আয়ের উপর প্রথম 10 লাখ টাকার উপর আসলে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, তাহলে 0। পোল্ট্রি ফার্মের আয়ের উপর প্রথম 10 লাখে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, তাহলে 0। কিন্তু ডেইরি ফার্মে এসে 3% ট্যাক্স দেওয়া লাগে। ডেইরি ফার্মে এসে কত পার্সেন্ট? 3%। তাহলে আমাদের ডেইরি ফার্ম ছিল কতটুকু? ডেইরি ফার্ম ছিল এই যে এই 90,000 টাকা। কিন্তু এইটার উপর আমাদের কত দিতে হবে? 3% দিতে হবে। তাই 3% দেওয়ার পর হলো কত? 2700 টাকা। তো সেটা আমরা দেখালাম। এরপর আমাদের একদম 2025-26 সালের যে অঙ্কের রুলস আছে, এই রুলস অনুযায়ী আমাদের করযোগ্য নিয়মিত আয়ের যে টাকা ছিল কত? 6,52,000
125, এটার প্রথম 3,75,000 টাকার উপর আসলে আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না, তাহলে এটার প্রথম 3,75,000 উপর ট্যাক্স হচ্ছে 0। এর পরবর্তী যদি আমরা আসি যে আমাদের পরবর্তী 3 লাখ টাকার উপরে হচ্ছে 10%, কিন্তু আমাদের পরবর্তী 3 লাখ টাকা আসলে হয় না, কারণ এই 6,52,125 থেকে যদি আমরা 3,75,000 বাদ দিয়ে দিই তাহলে আমাদের টাকা আসে 2,77,125 টাকা। তাহলে 2,77,125-এর উপর যাবে কত? 10%। তো 10% দিলে আমাদের হয় কত? 2,27,713। তাহলে এইটাই হচ্ছে আমাদের আসলে মোট কর। কিন্তু আমাদের কর রেয়াতের যে অংশটুকু ছিল সেটা এখান থেকে বাদ যাবে। তো কর রেয়াতে আমাদের হয়েছিল 16,950 টাকা, তাহলে আমরা এখান থেকে বাদ দিলাম, বাদ কর রেয়াতের পরিমাণ কত? 16,950। তাহলে নিট প্রদেয় কর আমাদের কত হবে? 10,0763 টাকা। এই 10,763 টাকা আসলে আমাদের নিট প্রদেয় কর। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।